ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণপতি। আজকে আমি চলেছি মুকুটমণিপুর। আর বাড়ি থেকে অনেকটা রাস্তায় আমরা প্রায় 100 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। আর এখন আমরা রয়েছি জয়পুর ফরেস্ট। দেখুন আমার পিছনে কিন্তু জয়পুর জঙ্গল, আর জয়পুর জঙ্গলের সেই বোর্ডটা আমার পিছনে রয়েছে, যেখানে এই জায়গা দিয়ে হরিণ পারাপার করে, যে বোর্ডটা দেখলে বোঝা যায়। তো বলি, মুকুটমণিপুর আজকে ট্যুর করছি এবং থাম্বনেলে আপনারা দেখছেন যে এটা 4th পার্ট লেখা রয়েছে একটি ভিডিও। তো 4th পার্ট কেন এটা প্রথম ভিডিও নয়, সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। আর আমি একা নই, আমি যাচ্ছি আর আমার সঙ্গে রয়েছে আমার সঙ্গী নীলেশ। এখনও হেলমেট মাথা থেকে খোলেনি। আর আমরা দাঁড়িয়ে রয়েছি জয়পুর ফরেস্টে। হেলমেট দেখে বুঝে গেছেন আমরা যাচ্ছি কিন্তু বাইকে। আর বললাম এটা 4th ভিডিও, কেন এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে চেষ্টা করব ভিডিওর এরপর থেকে বিভিন্ন জায়গার যে জায়গাগুলো আমরা দাঁড়াবো এবং মাঝে রানিং অবস্থায় থাকবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমরা 100 কিলোমিটার বাইক রাইড করার পরে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। দেখুন ছায়াঘেরা জায়গাটা তো ভীষণই সুন্দর। যারা এই রুট দিয়ে গেছেন তারা তো জানেন জয়পুর ফরেস্ট রিমার্কেবল জায়গা একটা, এটা এত সুন্দর জায়গা, এখানে কিছুক্ষণ না দাঁড়ালে যেন মনটা ঠিক সায় দেয় না। দুর্দান্ত। আর নীলেশ একটু পায়চারি করে নিচ্ছে। চলুন তাহলে এবার যাক মুকুটমণিপুরের পথে, আর গিয়ে দেখা হচ্ছে মুকুটমণিপুর। আবারও শুরু হলো দারুণ এক রাইডিং। সবুজে পরিপূর্ণ জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের বাইক। কখনো কখনো পাশ দিয়ে ছুটে চলা দু একটি গাড়ির শব্দ ছাড়া প্রায় নিস্তব্ধ প্রকৃতির মধ্যে জয়পুর জঙ্গলের অরণ্যনানীর নিজস্ব শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসে না। রৌদ্র করজ্জ্বল আজ এই সুন্দর দিনটিতে নীল আকাশের নিচে এমন নিবিড় সবুজের মধ্য দিয়ে ছুটে চলার মধ্যে রয়েছে এক অনন্য অনুভূতি। এই রাস্তাটি হলো 2 নম্বর রাজ্য মহাসড়ক, যা 3 জেলাকে যুক্ত করেছে, যথা বাঁকুড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা। এর বিস্তৃতি প্রায় 323 কিলোমিটার। আর এই জয়পুর জঙ্গল থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 85 অর্থাৎ 85 কিলোমিটার। আমরা যেখান থেকে স্টার্ট করলাম সেখান থেকে 3 রুটে মুকুটমণিপুর যাওয়া সম্ভব। সোজা গিয়ে বিরাই মোড় থেকে ডান দিকে মোড় নিয়ে ওন্ডা, ঢালডাঙ্গা, ইদপুর, ভেদুয়াশোল, হাতিরামপুর, খাতড়া হয়ে মুকুটমণিপুর। আবার ওন্ডা চক থেকে বাম দিকে বাঁক নিয়ে মুকুটমণিপুর বিবি ক্যানেলের তুলডেরিয়া ব্রিজ পার হয়ে বিষ্ণুপুর, নাকাইমুড়ি, তালডাংরা রোড ধরে মুকুটমণিপুর। কথা বলতে বলতে পৌঁছে গেছি মুকুটমণিপুর বিবি ক্যানেল ব্রিজ। এখানেই রয়েছে সাফার এক্সপ্লোরিয়ানা ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখতে পাবেন মুকুটমণিপুর ক্যানাল ব্রিজ, সবুজ জঙ্গলরাজি, সব মিলিয়ে দারুণ এক ন্যাচারাল ভিউ। কিন্তু আমরা চলেছি শর্টেস্ট রুটে, যা বিরাই মোড় থেকে বাম দিকে মোড় নিয়ে কিছুটা চলার পর ধরে নিতে হবে পাঁচমুড়া কাটাবাড়ি রোড। তারপর পাঁচমুড়া মোড় থেকে ডান দিকে বাঁক নিয়ে মুকুটমণিপুর বিবি ক্যানাল পার হয়ে সোজা চলে আসতে হবে গোবিন্দপুর মোড়। আর চলতে চলতেই রাস্তার পাশে দেখতে পেলাম কিছু পলাশ গাছ, যেখানে ফুল তখনও বিদ্যমান। গোবিন্দপুর মোড় থেকে ধরে নিতে হবে খাতড়াগামী রাস্তা, যা শিলাবতী নদীর গোবিন্দপুর ব্রিজ পার হয়ে খাতড়ার ওপর দিয়ে সোজা চলে গেছে শহীদ রঘুনাথ মাহাতো স্ট্যাচু মোড়। সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে ধরে নিতে হবে মুকুটমণিপুর রোড। আর মোড় নিলেই দেখতে পাবেন মুকুটমণিপুর ওয়েলকাম গেট। আমি এখন যে জায়গাটা ক্রস করছি তা গোবিন্দপুর মোড়, যা আগেই বলেছি। এই জায়গাটা অনেকটা হেয়ার পিনের মতো, ইউটার্ন নিয়েছে। এই জায়গায় রাস্তা চেঞ্জ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। গোবিন্দপুর মোড় পার হয়ে চলতে চলতে রাস্তা ও পার্শ্ববর্তী প্রকৃতিতে এলো কিছু পরিবর্তন। সোজা সরল রাস্তার দুই পাশ থেকে ঝেঁপে রয়েছে সবুজ গাছপালা। রাস্তা কোথাও কোথাও বেশ ওপর নিচে আন্দোলিত, তবে বাইকারদের কাছে এমন রাস্তা বেশ মজাদার।
এবার এসে পৌঁছেছি খাতড়া মোড়। এই খাতড়া পাম্প মোড় থেকে মুকুটমণিপুর ড্যামের দূরত্ব 8 কিলোমিটার। এখানে ভালো কম খরচে খাবার হোটেল রয়েছে, প্রয়োজন হলে পরখ করতে পারেন। আর পাবেন পেট্রোল পাম্প, বাস স্ট্যান্ড। কোনো কারণে মুকুটমণিপুরে হোটেল না পাওয়া গেলে রাত্রি যাপন এখানেও করতে পারেন। সব মিলিয়ে মুকুটমণিপুর ভ্রমণের জন্য খাতড়া মোড় বেশ গুরুত্বপূর্ণ একটি গেটওয়ে বলা যেতে পারে। আপনি যদি মোশক পাহাড় যেতে চান তাহলে এই খাতড়া মোড় থেকে লেফট সাইডে টার্ন নিতে হবে, কিন্তু যেহেতু আমাদের গন্তব্য মুকুটমণিপুর তাই আমাদের ডিরেকশনও কিন্তু সোজা। আর রাস্তার ওপরের গ্রিন বোর্ডও কিন্তু সেটাই নির্দেশ করছে। এইবার হঠাৎ করেই বাম পাশে হাজির হয়েছে একটি নাম না জানা অনচ্য টিলা। এ যেন মুকুটমণিপুরের ন্যাচারাল ওয়েলকাম। এরপর কিছুটা চলে ডেটোয়া ক্যানেল ব্রিজ পার হয়ে ডান দিকে মোড় নিয়েই দেখতে পেলাম মুকুটমণিপুর ওয়েলকাম গেট। আর এখান থেকেই মুকুটমণিপুর ড্যামের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। এই রাস্তার পাশের দৃশ্যপটে মাঝে মাঝেই হাজির হচ্ছে ছোট ছোট পাহাড়, পলাশ গাছ, যা পার করেই দেখা মিলল মুকুটমণিপুর ওয়েলকাম বোর্ডে। যেখান থেকে কিছুটা সোজা চলার পর হাজির হলাম ড্যামের লক গেটের ব্রিজে। আর মুহূর্তের মধ্যেই প্রকৃতি গেল সম্পূর্ণ বদলে, আর আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর ড্যাম। পাহাড়ে ঘেরা অঞ্চলের সবুজ প্রকৃতি, নীল জলাধার, নীল আকাশ আর কোলাহলহীন দারুণ এক পরিবেশ, সব মিলিয়ে দারুণ এক প্রাপ্তি। মুকুটমণিপুর টুরিস্ট স্পটে প্রবেশের পর আমরা লক গেট পেরিয়ে প্রথমেই চললাম জলাধারের ড্যামের দিকে, যা আজকের ভ্রমণের প্রধান স্থল। আমরা এখন পৌঁছে গেছি মুকুটমণিপুর। মুকুটমণিপুর পৌঁছেছি প্রায় 40 মিনিট হলো এবং আমরা একটা লজও নিয়েছি, একটা রুম নিয়েছি। রুমটা একটু ভিতরের দিকে, যেহেতু আমাদের সঙ্গে গাড়ি রয়েছে আমাদের কাছে থাকার কোনো প্রয়োজন নেই, কাছের রুমগুলোর অনেক বেশি রেট রয়েছে। আমরা একটু ভিতরের দিকে রয়েছি আর রাত্রিকালীনটা ওখানে জাস্ট যাব। আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি এবং ঘুরে বেড়াবো বলেই। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। পিছনে, ঠিক আমার পিছনে রয়েছে সম্পূর্ণা হোটেল, সম্পূর্ণা হিন্দু হোটেল। ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাবারের রেট মোটামুটি এবং টেস্ট অ্যাভারেজ। কী কী খেলাম সেটা আপনাদের দেখালাম না। ওই ভাত, সবজি, ডাল আর তার সঙ্গে একটু চিকেন ছিল। সব নিয়ে আমাদের মিল পড়লো দুজনের 260 টাকা। মোটামুটি অ্যাভারেজ, দামেও অ্যাভারেজ এবং টেস্টও অ্যাভারেজ। তো আপনারা এসে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হোটেলটা মোটামুটি ঠিক আছে। তাহলে চলুন এবার যাওয়া যাক। পুরো যে জলাধারটা আছে তার পাশ দিয়ে আমরা সম্পূর্ণ গাড়িটা রাইড করবো এখন। সেই রাইডিংটা চলুন এখন এনজয় করি আপনাদের সঙ্গে। এবার শুরু হলো ড্যামের ওপরের রাস্তা দিয়ে আমাদের রাইড। ডান পাশে যে নীল শান্ত জলাধার দেখছেন তা মুকুটমণিপুর জলাধার, যাকে হ্রদ বলা যায় না, কারণ এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কিন্তু কৃত্রিমভাবে তৈরি হলেও এই বিশাল জলাধার ছোট ছোট টিলাময় অঞ্চলের সঙ্গে মিলেমিশে তৈরি করেছে দারুণ সব সিনিক বিউটি, যা আমার মতো হাজার পথিকের কাছে প্রকৃতির প্রলোভনও বলতে পারেন। তার সঙ্গে রাইডিংয়ের এনজয়মেন্ট তো রয়েছেই। মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমায় অবস্থিত। এই বাঁধের দৈর্ঘ্য 11.3 কিলোমিটার এবং ভিত্তিতে চওড়া প্রায় 38 মিটার। প্রধানত কংসাবতী বা কাঁসাই ও কুমারী নদীর সংযোগস্থলে নির্মিত হয়েছে এই বাঁধ। আর কংসাবতী নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই মুকুটমণিপুর বাঁধ ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। এই বাঁধ যেমন জলকে বেঁধে রাখার কাজ করে, তেমনি এটি রাস্তাও বটে।
এই বাঁধের ওপর দিয়ে চলে গেছে প্রায় 11 কিলোমিটারের রাস্তা, রয়েছে স্ট্রিট লাইটও। তবে রাত 8টার পর এই রাস্তা যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে, সকালবেলায় আবার তা খুলে দেওয়া হয়। এই ড্যামের ওপরেই রয়েছে পরেশনাথ পাহাড়, দুটি বোটিং পয়েন্ট, যেখান থেকে জলপথে বিনোদনের জন্য বোট হায়ার করতে পারেন। নীল জলাধারের মাঝে মাঝে রয়েছে ছোট ছোট সবুজে ঢাকা দ্বীপ, তার সঙ্গে উপরি পাওনা হিসাবে পাবেন জলাধারের মন জুড়ানো শীতল বাতাস। এবার কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাঁধের প্রায় শেষ প্রান্তে। আমরা এখন রাইড করে পৌঁছে গেছি মুকুটমণিপুর বাঁধের প্রায় শেষ সীমানায়। দেখুন এখানে কিন্তু এই যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে না আমার পিছনে, এই অঞ্চলেতে এই ল্যাম্পপোস্টটা শেষ হয়ে যাচ্ছে, মানে এখানে এরপর থেকে আর কিন্তু বাঁধে কোনো লাইট নেই। আর এই যে পিছনে জলাশয়টা দেখছেন মুকুটমণিপুর জলাধার, এই জলাধারটা কিন্তু কোনো রাউন্ড ফর্মে নেই, এটা জিগজ্যাগ ওয়েতে বিভিন্ন দিকে বিভিন্ন পাহাড়ের খাঁজে যেটুকু জায়গা পেয়েছে জলাধার সেইভাবে সেখানে প্রবেশ করে আছে, মানে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে। আর এইদিকে যে বাঁধটা, এই বাঁধটা শুধু এটা বাঁধ নয়, এটা রাস্তাও বটে, এবং এই রাস্তাটা চলে গেছে আমার পিছনে, আরও অনেকটা দূরে রাস্তাটা চলে গেছে। কিন্তু বাঁধের যে সীমানা, স্পেশালি এই যে নীল বাড়িটা দেখতে পাচ্ছেন, নীল শেডওয়ালা যে বাড়িটা দেখতে পাচ্ছেন একটু দূরে, ওই নীল শেডওয়ালা বাড়িটা পর্যন্ত কিন্তু এই ইলেকট্রিফিকেশানটা করা রয়েছে। ইলেকট্রিফিকেশানটা কিন্তু আর নেই, তারপরে এন্ড হয়ে গেছে। ও পাশে কিন্তু ফাঁকা অন্ধকার, মানে সন্ধ্যার পরে ওখানে আর আপনি লাইট পাবেন না। আর প্রায় শেষ প্রান্ত থেকে মুকুটমণিপুর জলাধারকে কেমন লাগে একটু আপনারা দেখুন। এখানে কিন্তু প্রচুর ফিশিং হয়, মানে এখানে মাছ ধরা হয়, মাছ ধরার জন্য বিভিন্ন জাল বেছাচ্ছে। দেখুন অনেক মানুষজন প্রচুর জাল বিছিয়ে রেখেছে, নৌকা রয়েছে মাছ ধরার জন্য, প্রচুর ছোটো ছোটো নৌকা রয়েছে। আমি জানি না আমার এই ক্যামেরায় সেই ভিডিওটা আসছে কি না। আর নীল জলাধার দেখুন, মুকুটমণিপুর জলাধারের স্পেশালিটি হচ্ছে এখানকার জলের রং কিন্তু একদম নীল। আর বাঁধের পাশটা কিন্তু এরকম পাথর দিয়ে বাঁধানো, যাতে ক্ষয় বা ভাঙন রোধ হয়। এই দেখুন শেষ প্রান্ত থেকে ফেরার পথে বাঁধের পাশেই বাঁধা কিছু ভটভটি নৌকা দেখে গাড়ি থামিয়ে নেমে পড়লাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি বোটিং পয়েন্ট, যেখান থেকে আপনি বোট হায়ার করতে পারেন। তবে অবশ্য ভাড়ার জন্য এর একটি বিশেষ অফিস রয়েছে, যা ওপরে বাঁধের পাশে রাস্তার ধারে অবস্থিত। আর জলাধারের পাশে ভ্রমণের জন্য বেশ কয়েকটি বোট এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখলে সত্যিই মনটা ভ্রমণের আনন্দে নেচে ওঠে। আমি মুকুটমণিপুর জলাধারে ঠিক এমন একটা জায়গায় এসেছি, দেখুন আমার পিছনে বেশ কতগুলো দ্বীপ রয়েছে। বেশ কতগুলো দ্বীপ রয়েছে, মানে জলের মাঝখানে গাছগাছালিযুক্ত কিছুটা ভূমি, ওগুলো ভূমি বলা ভুল হবে, ওগুলো ছোট ছোট পাহাড়ের চূড়া, মানে ছোট ছোট টিলা বলতে পারেন, যেগুলো জলের ওপরে ভেসে মাথা উঁচিয়ে আছে। আর তার পাশে কিন্তু অনেক বোট রয়েছে, এগুলোতে বোটিং হয়। এই যে বোটগুলো রয়েছে এগুলোতে বোটিং হয়। আবার অনেক বোট আছে এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট হিসাবেই কাজ করে, মানে এই গ্রাম থেকে ও গ্রাম জলের উপর দিয়ে যে যাবে যাতায়াত ব্যবস্থা, সেটা কিন্তু এই বোটগুলোর উপরে নির্ভর করে। এখন আমরা চলে এসেছি মুকুটমণিপুর পরেশনাথ পাহাড়ের পাশে। ছোটো একটি পাহাড়, মুকুটমণিপুর জলাধারের পাশে ছোটো একটি পাহাড়, নাম পরেশনাথ পাহাড়। আর তার পাশে দেখুন ফুটেছে অনেক পলাশ। অনেক পলাশ বলে ভুল হবে, দু একটা গাছে পলাশ রয়েছে, চলুন সেটা দেখা যাবে। পাশেই পরেশনাথ পাহাড়টা, এই যে এটা হচ্ছে পরেশনাথ পাহাড়, ওখান থেকে এন্ট্রি। আমরা পরেশনাথ পাহাড়ে এখন উঠবো, আর ওখান থেকে পুরো ভিউটা দেখাবো আপনাদের। মুকুটমণিপুর ড্যামের উপর দিয়ে চলে গেছে এই রাস্তা, আর এই রাস্তার পাশেই এই পরেশনাথ অবেদ ভাবতীর্থ।
এটা হলো এর গেট। এই গেটটা নতুন করে করা হয়েছে, আগে সিঁড়ি ছিল, আগেও আমি এখানে এসেছি, তবে এরকম কালারিং করা ছিল না, যেটা হয়তো রিসেন্টলি করা হয়েছে। চলুন তাহলে এবারে ওপরে যাওয়া যাক। জায়গাটা কিন্তু খুব ভীষণ সুন্দর, এর আগেও আমি এসেছি, খুবই সুন্দর জায়গা। দেখুন পুরো ড্যামটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে রাস্তা চলে গেছে, ইলেকট্রিফিকেশানটা রয়েছে প্রচুর, মানে আলো লাগানো রয়েছে, ওটা হলো ড্যাম। আর এই রাস্তা ওপরে উঠে গেছে, সিঁড়িটা ওপরে গেছে, এর একটা ছোট পাহাড়। এখান থেকে এই রাস্তা আবার নিচে একদম ওই রাস্তায় জয়েন করেছে। এই পরেশনাথ পাহাড়ের ওপরে দেখতে পাবেন শিবজিকে। তিনি এখানে শিবলিঙ্গে পূজিত হন। এখানে বাঁধ নির্মাণের সময় যে খনন কার্য চলেছিল, তখন কিছু হিন্দু ও জৈন দেবদেবীর মূর্তি পাওয়া গিয়েছিল, তা বর্তমানে এখানেই রাখা রয়েছে। এখানে একটি জৈন মূর্তিও রয়েছে। চলুন এবার যাওয়া যাক সানসেট পয়েন্টের দিকে। আমাদের বাইক এবার ছুটে চলল সানসেট পয়েন্টের দিকে। সূর্যিমামাও পশ্চিম আকাশে বেশ ঢলে পড়েছে। একটি পাহাড়ের পাশে টার্নিংয়ের মজা নিতে নিতে ছুটে চলা, সব মিলিয়ে রাইডিংয়ের দারুণ এক মুহূর্ত। আর এর কিছু পরেই আবির ছড়ানো দিকচক্রবাল ও জলের ওপর দুই একটি ছোট সবুজ দ্বীপের মাঝে সিঁদুর রঙা সূর্যিমামার অস্তরাগের সূচনা। এক অসাধারণ অনির্বচনীয় সূর্যাস্তের দৃশ্যপট। তার কিছু পরেই জলাধারের প্রান্তরে দিবাকরের হারিয়ে যাওয়াকে ক্যামেরাবন্দি করতে করতে চলুন এনজয় করি প্রতিটা মুহূর্তকে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি ঘুরে বেড়াচ্ছি মুকুটমণিপুর ড্যামের ওপরে যে রাস্তাটা, মানে পাশে যে রাস্তাটা আছে ড্যামের ওপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এবং খুব সুন্দর লাইটিং আছে। দেখুন খুব সুন্দর লাইটিং আছে, মানে এখানে যে লাইট পোস্টগুলো নির্দিষ্ট ডিস্টেন্স অন্তর অন্তর বসানো রয়েছে পুরো ড্যাম জুড়ে, এটাকে একদম মালার মতো দেখাচ্ছে। দেখুন দূরে দেখতে পাবেন পুরো মালার মতো দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে ড্যামটা। আর এখানে সন্ধ্যা 6:30 বাজে, এখানে চা আর একটু জল খেয়ে আমরা ড্যামের বেশ হাওয়া খাচ্ছি, বেশ সুন্দর হাওয়া। আর এর সঙ্গে বলি, আমি বলেছিলাম যে এই ভিডিওকে কেন 4 নাম্বার ভিডিও, একটি সিরিজের 4 নাম্বার ভিডিও কেন বলছি, কারণ হচ্ছে 2 বছর আগে আমি একটা ভিডিও সিরিজ বানাচ্ছিলাম, যেটা হচ্ছে বিষ্ণুপুর এবং মুকুটমণিপুরকে নিয়ে। তো বিষ্ণুপুরে 3টে সেট ভিডিও আপনারা ওখানে দেখতে পাবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। 4 নাম্বার ভিডিও সেখানে নেই, অসমাপ্ত হিসাবে আমি ভিডিও কমপ্লিট করেছি। তো সেখানে আমি হোটেলে বসে বলছিলাম যে এখানে ভিডিওটা কমপ্লিট করলাম, এবং কারণ হচ্ছে একটা খুব সমস্যার কারণে আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। সমস্যাটা ছিল এই যে হোটেলে ঢোকার আগে, মুকুটমণিপুর আসার ঠিক পূর্বে 6 কিলোমিটার আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যে কারণে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কোনো কারোর সঙ্গে টক্কর লাগেনি, কোথাও ধাক্কা লাগেনি। গাড়ির যে ডিস্ক ব্রেক আছে
আমি বাইক নিয়ে এসেছিলাম, গাড়ির যে ডিস্ক ব্রেক আছে, ব্রেক কমপ্লিটলি কম্প্যাক্ট হয়ে যায়, আর তাতেই মানে ফ্রন্ট হুইল একদম লক। আমার 35 কিলোমিটার এরকম মানে ভেলোসিটি ছিল, গতিবেগ ছিল গাড়ির। আর সেই অবস্থায় আমি ছিটকে যাই গাড়ি থেকে। আমার লেফট হ্যান্ড ভীষণভাবে ইনজিওর্ড হয়, আমার হিউমেরাসটা ফ্র্যাকচার হয় এবং লেফট নি দারুণভাবে ইনজিওর্ড হয়। সব কিছু কারণে আমার বেশ কিছুদিন, প্রায় 2.5 থেকে 3 মাস আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি বা এই ট্যুরটা কমপ্লিটও করা হয়নি। তখন একটা ডিসিশান নিয়েছিলাম যে আবার একবার মুকুটমণিপুর আসবো এবং এর যে 4 নাম্বার পার্টে যে যে জিনিসগুলো আমার দেখানোর ইচ্ছা ছিল সেটা দেখানোর জন্য আমি আসবো এবং দেখাবো। তো সেই ইচ্ছাটা পূরণ করতেই আজকে আবার মুকুটমণিপুর ট্যুরে এসেছি এবং অনেক দিন পর এটা ঠিক হলো। এবং তখন আমি একা ছিলাম, যদিও আজকে আমার সঙ্গে নীলেশ রয়েছে, যে নীলেশকে আপনারা বেশ কয়েকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো সেই কারণেই কিন্তু এই ভিডিওটাকে 4 নাম্বার ভিডিও হিসেবে বলেছি। আর একটা ইনফরমেশান আপনাদের আমি দিই, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি কিন্তু বাইক চালিয়েই বাড়ি গেছিলাম। মানে ভোর 4:30, 4টে থেকে 4:15-র মধ্যে আমি যে হোটেলে ছিলাম, পঞ্চায়েত লজ বলে একটি হোটেল আছে, তো সেখান থেকে আমি 4:15 নাগাদ গাড়ি স্টার্ট করি এবং ওই ভাঙা হাতে 184 কিলোমিটার গাড়ি রাইড করে বাড়ি পৌঁছাই। এবং সে দিনটা ছিল ষষ্ঠীর দিন, মানে পূজার সময় হয়েছিল। আর বাড়ি পৌঁছাই 12টা নাগাদ। গাড়ি খুব স্লো চালিয়ে পৌঁছাই, অনেক কষ্ট করে। আর দেখুন, ড্যাম থেকে ও পাশের মানে ওই পার যতটা দেখা যায়, সেখানে যে আলোগুলো জ্বলে উঠেছে সেগুলো কি সুন্দর লাগছে। জলে দূর দূরান্তে জ্বলে ওঠা লাইটগুলো যেভাবে প্রতিফলিত হচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন, এখানে স্ট্রিট লাইটের মতো যে আলোগুলো, যে ল্যাম্পপোস্টগুলো দেখছেন, সেই রকমই ল্যাম্পপোস্ট কিন্তু পুরো ড্যাম বরাবর রয়েছে। আর এই পুরো ড্যাম বরাবর ল্যাম্পপোস্টগুলোর লাইটই আলোর মালা তৈরি করেছে মুকুটমণিপুর ড্যামের ওপরে, যেগুলো দূর দূরান্ত থেকে বোঝা যাচ্ছে। দেখুন, আমি একদম দূরের জায়গাতে ফোকাস করেছি। সন্ধ্যার ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম ড্যামের রাস্তা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গায়। রাস্তার দুই পাশে স্টিলের রেলিং দিয়ে ঘেরা, আর রাস্তা থেকে মাঝে মাঝেই নেমে গেছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমে গেলেই দেখতে পাবেন এক রাশ ঘর সাজানোর জিনিসপত্রের দোকান। কি নেই সেখানে! বাচ্চাদের খেলনা, পোড়ামাটির জিনিসপত্র, বিষ্ণুপুরী ঘোড়া, নারকেল ছোবড়া দিয়ে তৈরি ঘর সাজানোর সরঞ্জাম, আরও কত কী। মন চাইলে কেনাকাটা করতেই পারেন, নিয়ে যেতে পারেন বাঁকুড়া, বিষ্ণুপুর, মুকুটমণিপুরের স্মৃতিকে। এই দোকানগুলি মোটামুটি সন্ধ্যা 8:30 থেকে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর তারপরেই বন পাহাড়ের দেশে এই জলাধারের পাশে নেমে আসে নিশুতি রাতের নিকষ কালো অন্ধকারের জবনিকা। তাই আমরাও হোটেল থেকে রাত্রের খাবার কিনে প্যাকিং করিয়ে নিয়ে চললাম আমাদের হোটেলে। অর্থাৎ রাতের এই নির্জন ড্যাম থেকে আমাদের এবার হোটেলে ফেরার পালা। ড্যাম থেকে এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে, মানে গোবিন্দ ধাম লজ। হোটেলটার নাম হচ্ছে গোবিন্দ ধাম লজ। আর আহামরি কিছু নয়, কারণ আহামরি হোটেলের আমাদের এখন প্রয়োজন নেই সেভাবে। তবে যেরকম হোটেলটা আছে সেরকম রিভিউটা একটু আপনারা দেখে নিন, কী কী রয়েছে, ভাড়া কত, কিভাবে ভাড়া করবেন, তার সমস্ত ডেসক্রিপশান আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে ঘর, ফ্যান রয়েছে, এসি রুম নয়, এবং একটা টেবিল আছে,
দুজনে থাকার মতো একটা বেড আছে, আর তার সঙ্গে একটা ব্যালকনি আছে। এটা হলো ব্যালকনি। আর বাথরুমটা একটু দেখাই। এই দেখুন, বাথরুমটা কিন্তু ভালো। শীতকাল না হলেও গিজার আছে, এখন আমাদের গিজারের দরকার নেই, গিজার আছে কিন্তু। আর কমোড আছে, ছোট্ট বাথরুম, টাইলস বসানো রয়েছে, সব দিক থেকে আমাদের একদম চলনসই, ঠিকঠাক। আর এই হোটেলের নাম হচ্ছে গোবিন্দ ধাম লজ। এটা একটু ভিতরের দিকে।